আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রাইভেট সার্ভে অ্যান্ড লবিস্ট ফ্রম পিএসএলএফ তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন যশোর জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ জিয়ার অন্যতম আদর্শের একজন সৈনিক, যশোরের মাটি ও মানুষের নেতা, প্রয়াত তরিকুল ইসলাম মহোদয়ের ভ্যানগার্ড নেতৃত্ব, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং যশোর পৌর অঞ্চলের বা যশোর নগরীর নন্দিত পৌর মেয়র পদপ্রার্থী জনাব দেলোয়ার হোসেন খোকন আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান থেকে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূলের নেতৃত্বে রয়েছেন, শহীদের আদর্শ নিয়ে যিনি দীর্ঘ সময় যাবৎ কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এখন পর্যন্ত তার ৬২টি মামলা রয়েছে, যে মামলাগুলি নিয়ে তিনি নিয়মিত আদালতের গোড়ায় দৌড়াচ্ছেন, সেই বিদগ্ধ আলোচক এবং ত্যাগী জাতীয়তাবাদী আদর্শের কর্মী জনাব দেলোয়ার হোসেন খোকনকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি জনাব, দর্শক শ্রোতাদেরকে জানাতেন, এই যে দীর্ঘ সময় যাবৎ শহীদ জিয়ার আদর্শ নিয়ে আপনি রাজপথে আছেন, মুক্তিযুদ্ধের প্রাককালে যে মানুষটি একেবারে যখন দেখলেন কোনো নেতৃত্ব নেই, একজন নেতৃত্ব ছিলেন যিনি মুক্তিযুদ্ধকে একটা প্রেক্ষাপটে এনেছিলেন বটে, তিনিও আপোষকামিতার কারণে পাকিস্তানিদের হাতে ধরা দিয়ে তিনি চলে গেলেন। কে নেতৃত্ব দেবে, কে যুদ্ধের ঘোষণা দেবে, এমন একটি কিংকর্তব্য বিমূঢ় পর্যায়ে ২৬ মার্চের প্রথম প্রহরে একজন মেজর সেনাবাহিনীর চেন অফ কমান্ড ভেঙে তিনি তার জায়গা থেকে জাতীয়তাবাদের যে আদর্শ, অর্থাৎ এই জাতির মুক্তির জন্য মুক্তিযুদ্ধের যে ঘোষণাটি বা ডাকটি দিলেন, সেই আদর্শের নেতার আপনি একজন কর্মী। আপনি দর্শকদেরকে জানাতেন যে কি প্রেরণা থেকে আপনি শহীদ জিয়ার আদর্শের রাজনীতিতে আসলেন? ধন্যবাদ দর্শকদেরকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এই পদ্মা টিভিকে আমার সাথে কথা বলার জন্য। জি, আসলে আপনি ঠিক রাজনীতিতে আসার যে মূল উদ্দেশ্য সে জায়গাতেই আসলে প্রশ্নটি করেছেন, যে আসল উদ্দেশ্যই হলো যে একজন ব্যক্তি যিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জি, সেই জিয়াউর রহমানের যে অভ্যুদয় ঘটলো বাংলাদেশে, যেটা হলো ২৬শে মার্চ, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটা মানুষ হঠাৎ করে কথা বললেন কোন সময়, যখন এদেশের মানুষ একটি দিক হারা অবস্থা, দিকবিদিক জ্ঞান শূন্য অবস্থা, মানুষের উপরে তখন পাক হানাদাররা ২৫শে মার্চ কালো রাত্রে ঝাঁপিয়ে পড়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে ঢাকা সহ সারা দেশে। ঠিক এমনই অবস্থায় আমাদের সেই সময় যারা স্বাধীনতার কথা শুনিয়েছিলেন বা এমন স্বপ্ন দেখিয়েছিল এই দেশের মানুষকে, তারা কিন্তু আত্মসমর্পণ করলো এবং বাদ বাকি যারা ছিল তারা সবাই পালিয়ে গেল। এমনই একটি অবস্থার মধ্যে যখন জাতি নিপতিত, তখন কিন্তু কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, আমি মেজর জিয়া বলছি। এই জিয়াউর রহমান সাহেব সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, স্বাধীনতার ঘোষণা করলেন এবং এই দেশের জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বললেন। আপনারা জানেন যে এর পরেই কিন্তু আমাদের দেশের মানুষ একটা দিশা পেল এবং এদেশের মানুষ তখন পথ নির্দেশনা পেল এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আমাদের এই ১৫ বছর এই যে স্বৈরাচারী শাসন আমলে তারা অনেক বিকৃত করার চেষ্টা করেছে ইতিহাসকে। তারা জিয়াউর রহমানকে পাঠক বলতে চেয়েছে পরের দিন যে ঘোষণাটি হয়েছিল। অ্যাকচুয়ালি এই ২৬শে মার্চে স্বাধীনতার মূল ঘোষণা উনি পাঠ করেছিলেন, ২৭শে মার্চ উনি এইটা দ্বিতীয় দফায় কলেবর বাড়িয়ে আর কি সংযুক্ত করেছিলেন, এইটাই মাত্র। কিন্তু তারা এটাকে অনেক বিকৃত করেছে এবং আপনারা জানেন যে এই জিয়াউর রহমান সম্পর্কেও তাদের যে, কিন্তু এদেশের মানুষ জানে তখন যারা মুক্তিযুদ্ধ করেছে, প্রকৃত অর্থে তখন সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যারা বিদ্রোহ করলো, সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তার সাথে আমাদের কর্নেল অলি আহাদ ছিল, অনেকেই ছিল যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেট ফোর্স তৈরি হয়েছিল তার নেতৃত্বে।
এবং বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। আমি সংক্ষিপ্তই করলাম এই জন্যই, জিয়াউর রহমান সম্বন্ধে যদি বলতে যাই যে মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে 1 ঘন্টা লাগবে। তো সেজন্য বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীনতার পরে যে সরকার আসলো তারা আবার একই অরাজক একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে আপনারা জানেন যে 75 সালে পট পরিবর্তন হলো। জিয়াউর রহমান সাহেব আচ্ছা, আমি এখানে একটু খণ্ডচিত্র দিয়ে আপনাকে প্রশ্ন রাখছি। সেটি হচ্ছে খন্দকার মোশতাকের ষড়যন্ত্রে, যেটা আওয়ামী লীগ বলে থাকে যে শেখ মুজিবকে হত্যা করেছে খন্দকার মোশতাক। হত্যা করার পরে তিনি 3টে মাস ক্ষমতা দখল করেছিলেন বা ক্ষমতা সরকার গঠন করেছিলেন, কিন্তু সেটি আর মার্চ করতে পারলেন না। 3 নভেম্বর থেকে একেবারে 7 নভেম্বর পর্যন্ত পুরো 4টি দিন কিন্তু এদেশে কোনো সরকার ছিল না, কোনো গভর্নমেন্ট ফর্ম করতে পারেনি। এমন অবস্থাতে সরকারহীন একটি রাষ্ট্রতে চলতে পারে না। তাই সিপাহী জনতা 7 নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বের করে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হলেন। ওই দিনের কি স্মৃতি আপনার মনে পড়ছে? অবশ্যই মনে পড়ছে। ওই দিন আমার স্মৃতি খুব স্পষ্ট মনে আছে। আমি তখন ঢাকাতেই ছিলাম। জি। তো সেদিনের সেই স্মৃতি খুব স্পষ্টভাবে আমার চোখের সামনে ভাসছে। তো জিয়াউর রহমান মুক্ত হলেন এবং মুক্ত হওয়ার পরে উনি তাকে প্রধান সামরিক আইন প্রশাসক করে তাকে কিন্তু ক্ষমতার দায়িত্ব দেওয়া হলো এবং তিনি সেই থেকে দায়িত্ব গ্রহণ করলেন এবং বাংলাদেশে যে নতুনভাবে গড়ে তোলার জন্য কাজ শুরু করলেন। আপনারা জানেন যে সেটা এমন একটা সময় ছিল যখন দেশের সমস্ত সংবাদপত্র বাতিল করা হয়েছিল, একদলীয় বাকশাল কায়েম হয়েছিল, বহুদলীয় গণতন্ত্র সেদিনকে নিপতিত হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি ভুলুণ্ঠিত হয়েছিল। উনি এসে আবার এই চেতনা প্রতিষ্ঠিত করলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং উনি কিন্তু আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দিলেন তাদেরকে। এই আওয়ামী লীগের এটি হয়তো তার অন্যতম সাপে বর হলো, এটি হয়তো শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিলেন, সবই করলেন। তো যাই হোক, বহুদলীয় বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু হলো। বিএনপি গঠন করলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করলেন। আমাদের একটা জাতিসত্তার সমস্যা ছিল। আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, একটা মানচিত্র পেয়েছিলাম, কিন্তু বিভিন্ন ভাষাভাষী মানুষ, তারপরে আমাদের উপজাতি গোষ্ঠী বিভিন্ন ইয়ে ছিল। বাংলা সকলেই কিন্তু বাঙালি না, কিছু নৃগোষ্ঠীগুলো ছিল ছোট ছোট, তাদের ভিন্ন ভাষা ছিল। সেইটা উনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সকলেই বাংলাদেশি এটি প্রতিষ্ঠা করলেন এবং এই দেশের জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষের একটা আইডেন্টিটি সেদিক থেকে দিয়ে গেলেন যে আমরা বাংলাদেশি। এই জিয়াউর রহমান, যিনি এক অর্থনীতিকে চাঙ্গা করার জন্য 1 ফসলা জমিকে 2 ফসলা জমি, 2 ফসলা জমিকে 3 ফসলা জমি, খাল কাটার যে প্রোগ্রাম আমাদের যশোরে আপনারা জানেন, উলসিতে খাল কাটা প্রোগ্রাম উনি নিজে আসছেন। আমরা অনেকেই অংশ নিয়েছিলাম, হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল। আজকে দেশটিকে একটি মিরাকেলি একটা অবস্থায় উন্নতি করছিল। আপনারা জানেন যে আন্তর্জাতিক চক্রান্ত, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তার বিরুদ্ধে যে কনস্পিরেসি করছিল দীর্ঘ সময় ধরে, সেইটারই পরিণতিতে এক সময় তাকে হত্যা করা হলো। তারপরের ইতিহাস তো আপনারা জানেন। একটু মাঝখানে একটু প্রশ্ন আছে, সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বিমান ঘাঁটি বা একটা বিমানবন্দর প্রতিষ্ঠা করেছিলেন। সেটি আমাদের যে বিমানবন্দরটি নামকরা বিমানবন্দর, যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরটি কিন্তু সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নামটা পরিবর্তন করেছে, সবকিছুরই নাম পরিবর্তন করেছে। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হাজিদের জন্য কোনো ছায়া ছিল না? মক্কা, মুজদালিফা, মিনা, আরাফাতের ময়দানগুলি রৌদ্রতপ্ত ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের নিম গাছ নিয়ে যে ওখানে রোপণ করেছিলেন এবং ইয়ে করেছিলেন। আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে নিম গাছকে কিন্তু আমরা নিম গাছ বললেও অ্যারাবিয়ানরা কিন্তু সেটাকে জিয়া গাছ বলে। তো আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানের নাম মুছে যেতে চেয়েছিল, সেখানে যে জিয়া গাছের নাম পরিবর্তন করে তারা মুজিব গাছ কেন করতে পারলো না? এই জায়গা নিয়ে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার তারা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু মানুষের একটা হৃদয়ে যার নাম গেঁথে গেছে আন্তর্জাতিকভাবে, যেটা আপনি বললেন সৌদি আরবের
মানুষ আজকে জিয়াউর রহমানকে চেনে। কবে জিয়াউর রহমান মারা গেছে এখনো ওই দেশের মানুষ ওই যে সেই গাছের ছায়া যখন জিয়া ট্রি দেখে জিয়াউর রহমানের কথা স্মরণ করে। আমাদের দেশের মানুষ জিয়াউর রহমানের মৃত্যুর পরে কত মানুষ নতুন প্রজন্ম এসছে, তারাও কিন্তু ইতিহাস থেকে জানছে জিয়াউর রহমান কে ছিল। বাংলাদেশের যে মানুষটা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়বে সেই জানতে পারবে জিয়াউর রহমান কে ছিল। সেই কারণেই কিন্তু জিয়াউর রহমানের এই মুক্তিযুদ্ধের ঘোষণাটা এরা সহ্য করতে পারত না। জিয়াউর রহমানের এটিকে ক্যামোফ্লেক্স করে বিভিন্নভাবে অপপ্রচারের চেষ্টা করেছে, কিন্তু এটা কোনোভাবে সময় এসেছে কিনা সঠিক ইতিহাসগুলি এখন অবশ্যই সময় এসে গেছে। এখন কিন্তু এদেশের মানুষ, আমাদের দেশের মানুষ কত সচেতন। আমাদের দেশের মানুষ আগে সহজ সরল ছিল, আসলে এই স্বৈরাচার এদের ঘায়ে খেতে খেতে আমাদের দেশের মানুষ কিন্তু অত্যাচারিত হতে হতে আমাদের দেশের মানুষ কিন্তু এখন সতর্ক এবং সচেতন হয়েছে, এবং তারই পরিণতিতে ছাত্র জনতার যে বিপ্লব সাধিত হলো, এই গণ অভ্যুত্থান সূচিত হলো, এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হলো, দেশ ছেড়ে তারা পালিয়ে গেল। আজকে যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে, যেটি ছিল স্বাধীনতার মূল সনদ। আমাদের বহুদলীয় গণতন্ত্রকে আবার প্রস্ফুটিত করতে হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যে দেশের উন্নয়নের জন্য কাজ করবে, সেই অবস্থাটা তৈরি করতে হবে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার মাঝে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এই স্বৈরাচার হটাও আন্দোলনে যুক্ত ছিল। বিএনপি এই আন্দোলনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সম্মান করে বলেছে যে সময় দেওয়া দরকার, বিএনপি সময় দিতে চাচ্ছে, কোনো চাপও প্রয়োগ করতে চাচ্ছে না। তবে কিছু লিগ্যাল দাবি রয়েছে বিএনপির উপদেষ্টা পরিষদ সরকারের কাছে, সেটি হচ্ছে যে স্বৈরাচারের আমলে যে মামলাগুলি হয়েছে, মিথ্যা মামলাগুলি হয়েছে, সেটি প্রত্যাহারের ব্যাপারে দাবি করেছে। আপনাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারও প্রায় ৮০টি মামলা কিন্তু রয়েছে, প্রত্যেকটা মামলায় কিন্তু মিথ্যা এবং একেবারে কলঙ্কিত যে মামলাগুলি, সেই মামলাগুলি দাবি যেটি আপনারা উপদেষ্টা পরিষদ সরকারের কাছে করছেন, এটিকে কেন উপদেষ্টা পরিষদ সরকার এখনো গুরুত্ব না দিয়ে আসলে বিলম্বিত করছে বলে? না, আমি আপনারা একটা কথা বলি যে আমরা ধরেন দীর্ঘ সময় আসলে বিরোধী দলে আছি। আমরা সেই 1/11-এর সময় থেকে এখন পর্যন্ত যদি ধরেন তাহলে 17 বছর উপরে আমরা বিরোধী দলে আছি। এই মুহূর্তে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায়, আমরা কিন্তু এখনো বিরোধী দলে। কিন্তু আপনাদেরকে বলতে চাই যে এই যে গণ অভ্যুত্থানের সময় আমরা যে গণ আন্দোলন, এই যশোরের কথাই বলেন, যে যশোরের ছাত্র জনতার যা আন্দোলন হলো, এই ছাত্ররা নিয়মিত যেটা কর্মসূচি করেছে, একই সাথে প্যারালাল আমরা এভরিডে, এমন একটি দিন বাকি ছিল না যেদিন বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে আমরা থেকেছি। ছাত্রদের পিছনে আপনারা ঘাড়ের আলাদা আলাদা ঠিক আলাদা যুগপথ, ওরা একদিকে করেছে, আমরা আরেকদিকে, যাতে যে যে প্রেশারটা ছাত্রদের পরে পুরোপুরি না যায়, সেই জন্য আমরা পাশাপাশি প্রোগ্রাম, অভিভাবক সুলভ নেতৃত্ব, এবং ওদের সাথে আমাদের সমন্বয় ছিল, এবং আমরা সুতীব্র আন্দোলন এখানে গড়ে তুলেছিলাম। সারা বাংলাদেশেও সে আন্দোলন হয়েছে। আন্দোলনের ফসলে কিন্তু আজকের এই যে গণ অভ্যুত্থান। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের নেতা দেখেন, আমাদের নেতৃত্ব দিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আমাদের ওনার মৃত্যুর পরে আমাদের নেতৃত্ব দিয়েছে বেগম খালেদা জিয়া, 4 বারের প্রধানমন্ত্রী। আজকে বেগম খালেদা জিয়ার উপরে কি অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, মামলা হয়েছে, আপনারা দেখেছেন। তাকে জেলখানায় তার উপর যে অত্যাচার হয়েছে, সে আজকে যে অবস্থা, যেখানকার টাকা সেখানে রয়ে গেছে, অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে অন্তরীণ করে, তাকে স্লো পয়জনিং করে তাকে আজকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। তারপরে আজকে আমাদের দলের নেতৃত্ব দিয়ে আসছেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান। তারই নেতৃত্বে আমরা আন্দোলন করছি, আমরা মাঠে আছি, আমরা এখনো বিরোধী দলে আছি। এই পট পরিবর্তনের পরে পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, আমরা ভ্যানগার্ড হিসেবে তারেক রহমানের নির্দেশে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা করেছি, মানুষের জানমালের রক্ষা করেছি,
আজকে যারা ভিন্ন ধর্মের মানুষ আছে তাদের বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা রক্ষা করেছি, আজও করে যাচ্ছে। এবং আমরা সরকারের বলেছি যে আমাদের যে অন্যায়, যে মিথ্যা মামলাগুলো, এগুলো প্রত্যাহার করতে হবে। যে সমস্ত আমাদের দাবি আমরা জানিয়েছি, যেসব সংস্কারের কথা বলেছি, নির্বাচন কমিশনের সংস্কার, বিভিন্ন এগুলো করে দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন চেয়েছি। আমরা আশা করি যে এটি আমরা এখনই করতে চাই না, আমরা আশা করছি যে সরকার এই দাবিগুলো মানবে, অবশ্যই, হ্যাঁ অবশ্যই মানবে। কারণ এই সরকার তো জনগণের আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত, জনগণের ইচ্ছার সরকার। অতএব জনগণের, আমাদের দাবি তো জনগণের দাবি, অতএব এই সরকার এটি মানবে, এটা স্বৈরাচারী সরকার না। যদি এই সরকার নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনে একটি তারিখ ঘোষণা করেন, তবে যেখানে কথাটা থাকবে সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজনে রাজনৈতিক মামলা একটি বড় বাধা কিনা? হ্যাঁ অবশ্যই, আমাদের মামলাগুলো তো প্রত্যাহার করতেই হবে। প্রত্যাহার না করলে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। মামলা তো প্রত্যাহার করতে হবে, শুধু আমাদের না, সকল দলের। আমরা সর্ববৃহৎ ফ্যাসিজম দ্বারা নির্যাতিত নিপীড়িত সকল দলের যারা, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা, তবে অন্য দলগুলোর বিরুদ্ধেও তো শতাধিক মামলা আছে। সবারই প্রত্যাহার করতে হবে এবং আমরা আশা করি যে এটি করবে সরকার। এটি আমি আশাহত না, এখনো সময়ের ব্যাপার, এরাও গুছিয়ে নিতে পারছে না নানাভাবে, কারণ প্রশাসনের থেকে সহযোগিতা পাচ্ছে না। সব জায়গায় আওয়ামী লীগের ভূত বসে আছে, এই প্রশাসনের ধাপে ধাপে 15 বছর ধরে তারা বসে রেখেছে। এরা এই সরকারকে আসলে সহযোগিতা করছে না, আমরা তো দেখছি। আমরা বিভিন্নভাবে সরকারকে সহযোগিতা করতে যে দেখছি যে প্রশাসন অসহযোগিতার কারণে তাদেরও অসুবিধা হচ্ছে। তো আমরা আশা করি যে শীঘ্রই এই দাবিগুলো পূরণ হবে এবং একটি নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহ আমাদের সাথে যে সমস্ত, আপনারা জানেন যে আমরা কিন্তু বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না। আমরা সমস্ত দল যারা আন্দোলন করেছিল আমাদের সাথে, যুগপৎ আন্দোলনে যারা ছিল, সকলকে নিয়েই আমরা নির্বাচন করতে চাই। এবং বিএনপি জয়লাভ করলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে তিনি সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবেন এবং এই দেশের উন্নয়নের জন্য কাজ করবেন সম্মিলিতভাবে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আমাদের তারেক রহমান সাহেব, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার হাত ধরে আমাদের এই অঞ্চলে এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের নেতা জনাব তরিকুল ইসলামের জ্যেষ্ঠ উত্তরসূরি জনাব আনন্দ ইসলাম আমির, তার নেতৃত্বে আমাদের এই এলাকায়ও আমরা একটি শক্ত অবস্থান তৈরি করেছি। এবং আপনি হয়তো বা প্রশ্ন করতেন, আমি আগামী বলি যে ইনশাল্লাহ আমাদের এখানে 6টি আসন আছে। আমরা আশা করি যে সবকটি আসনেই আমরা জয়লাভ করব এবং আমরা একটি ভালো দিনের অপেক্ষায় আছে। তবে সরকারের কাছে দাবি থাকবে দ্রুত সময়ের মধ্যে আসলে এই সংস্কারগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আপনি বলছিলেন জনাব তরিকুল ইসলাম, বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, দক্ষিণ বঙ্গের বিএনপির অন্যতম একজন ধারক এবং বাহক, তিনি প্রয়াত হয়েছেন। আপনি তার সাথে দীর্ঘ সময় রাজনীতি করেছেন, তার সাথে একসাথে লড়াই সংগ্রামে ছিলেন। এক নজরে জনাব তরিকুল ইসলাম সম্পর্কে আপনার কিছু অভিব্যক্তি দর্শক শ্রোতা। তরিকুল ইসলাম সাহেব ছিল আসলে গণমানুষের নেতা। আপনি জানেন যে উনি ছাত্র জীবন থেকে একসময় বাম রাজনীতির সাথে ছিলেন, এদেশের মানুষের সাথে চলতেন, গণমানুষের সাথে নেতা বলতে যা বোঝায় সত্যিকার অর্থে তিনি কিন্তু সেই রকমই একটি মানুষ ছিলেন। এবং তিনি এখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তারপরে উনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। হ্যাঁ, এই দেশে এই যশোর জেলায় যত উন্নয়ন হয়েছে সব ওনার হাতে। এই যে 15 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, দৃশ্যমান কোনো উন্নয়ন তারা দেখাতে পারবে না। যত কিছু যশোরে 250 বেড হসপিটাল, এই যে আপনার যশোর মেডিকেল কলেজ, যশোর এই যে বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, এই যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে সমস্ত সড়ক, তারপরে ব্রিজ, কালভার্ট, আপনার যত এই যে আপনি দেখবেন কোর্ট বিল্ডিং,
যত কিছু দেখবেন এই সবই তরিকুল ইসলামের হাতে। এবং একইভাবে আমরা আশা করি যে 15 বছর কিচ্ছু তারা মেনটেন্যান্সটাও ঠিক মতো করতে পারেন। হ্যাঁ, আর উনি 250 বেড হাসপাতালে একটি করোনারি কেয়ার ইউনিট করে গেছিলেন, তার যন্ত্রপাতি এসে গেছিল, আওয়ামী লীগ ক্ষমতা এসে গেল তখন, সেটাকে কোনোদিন লাগায়ও নেই, সেটা ইয়েতে পড়ে আছে। সেই 250 বেডের এই পুরোপুরি এই যে করোনারি কেয়ার ইউনিটটা সেভাবে চালু হয়নি। আশা করছি ইনশাল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে তরিকুল ভাইয়ের উত্তরসূরি আমাদের ভাইপো আনন্দ ইসলাম আমিত, এখন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অবশ্যই আমাদের ভাইপো হলেও আমরা নেতাই মানি তাকে, তিনি ইনশাল্লাহ এখানে এমপিও হবে এবং আশা করছি মন্ত্রীও হবে। তার মাধ্যমে আমরা এই সময় অসমাপ্ত কাজগুলো, তরিকুল ইসলামের কাজগুলো আমরা সম্পন্ন করব এবং যশোর আরো উন্নতির শিখরে যাবে। জি, ভৌগোলিক বলয় বিচার করলে একেবারে এই খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, 10টি জেলার মাঝের জেলা কিন্তু যশোর। সেক্ষেত্রে বিভাগ হওয়ার কথা ছিল, কোনো একটি কারণে কোনো একটি কনস্পিরেসিতে বিভাগীয় কার্যালয় চলে যায় খুলনায়, সেখানে সিটি কর্পোরেশন পর্যন্ত হয়েছে। ক্যান্টনমেন্টের শহর, বিমানবন্দরের শহর, বোর্ডের শহর এবং বিরাট একটি নগরী, 6টি সংসদীয় আসনের এই শহরকে আপনারা সিটি কর্পোরেশন অন্তত আমি আপনাকে বলি, যশোরটা আসলে ঠিকই বলেছেন আপনি, সেটি হচ্ছে খুলনা বিভাগের সেন্টার হচ্ছে যশোর। যশোরে বিভাগীয় হেডকোয়ার্টার হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় সবুর খান সাহেব খুলনায় বাড়ি ছিল, আপনারা জানেন যে উনি এইটা খুলনায় ডিভিশনাল হেডকোয়ার্টারটা নিয়ে গেলেন। তো আমরা এখনো পাকিস্তানি আমলের কিন্তু ব্রিটিশ আমলের জেলা যশোর, খুলনাও কিন্তু ব্রিটিশ আমলের জেলা না, ব্রিটিশ আমলের জেলা যশোর, যার অধীনে সাব ডিভিশন ছিল বনগাঁও, আপনার এই সাতক্ষীরা টাতক্ষীরা সবই যশোর জেলার অধীনে ছিল। তো আমরা সেই জন্য আশা করেছিলাম যে এটাই বিভাগীয় হেডকোয়ার্টার হবে, হলো না। তো আমরা আশা করছি আগামীতে যে একটা প্রভিন্স হওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, সেটা হলে এই এই যে খুলনা বিভাগ আরো কিছু নিয়ে আজকে বাংলাদেশে এটার একটা প্রাদেশিক ব্যবস্থার একটা প্রস্তাবনা দেখছি সংস্কারের মধ্যে, যদি হয় তাহলে প্রাদেশিক পরিষদের হেডকোয়ার্টার যশোর হবে, সেন্টার যেহেতু যশোর হবে। এবং সিটি কর্পোরেশন তো অবশ্যই হবে, করা লাগবে, যদি নাও করে তাহলে ইনশাল্লাহ আমাদের নেতা আনন্দ ইসলাম আমিত উনি নিশ্চয়ই মন্ত্রী হবে, আমরা যশোর সিটি কর্পোরেশন হবে এবং যশোর আশা করি প্রাদেশিক রাজধানীও হবে। হ্যাঁ, এবং যশোরের যে ঐতিহ্য সেটি যশোর মানুষ ধারণ করবে। আপনি দীর্ঘ সময় রাজনীতি করে গেছেন, এই পৌরসভা নির্বাচনও করেছিলেন, কিন্তু বিজয়টি হয়নি নানা ষড়যন্ত্রের কারণে। যদি জাতীয় স্থানীয় সরকার নির্বাচনটি আসে, সংসদ নির্বাচনের আগেই পরেই হবে সম্ভবত, যেহেতু এখন পর্যন্ত জাতীয় নির্বাচন ছাড়া কোন স্থানীয় সরকার নির্বাচনে হার দিতে উপদেষ্টা পরিষদ সরকার চাচ্ছেন না, সেক্ষেত্রে আগামী যে পৌরসভা নির্বাচনটি আসতে যাচ্ছে সেখানে আপনি দলের কাছে কি প্রত্যাশা রয়েছে পুনরায় এই যে স্বপ্নটি আপনি দেখেছিলেন আদর্শ নগরী করার জন্য, পৌর নগরী করার জন্য, যেটিতে সিটি নগরী করার জন্য সেরকম অবকাঠামো উন্নয়ন কিন্তু অলরেডি হয়ে রয়েছে, আরও একটি আধুনিক একটি নগরী সেবা দেওয়ার ব্যাপারে আপনার কি রূপকল্প রয়েছে এবং কি প্রত্যাশা রয়েছে, এবং এই পৌর নগরীর কাছে আপনি আগাম কি বার্তা দিতে চান? দেখেন, আমি এইখানে এই যশোর পৌরসভা পৌর এলাকার বসবাসকারী নাগরিকদের সাথে আমার দীর্ঘদিনের নারী সম্পর্ক এবং তাদেরও আকাঙ্ক্ষায় অনেকেই প্রায়শই এখন আসতেছে, তারা বলে যে তাদের দাবি যে যাতে আমি আগামী নির্বাচন করি পৌরসভায়, কিন্তু আসলে আমি নির্বাচন করতে চাই না। নির্বাচন যদি স্থানীয় সরকার নির্বাচনে আর যেতে চাচ্ছে না, বয়সও হয়েছে, এই আন্দোলন সংগ্রাম করতে করতে শারীরিকভাবেও নজু হয়ে গেছে কিছুটা, আমার পেসমেকার বসানো লেগেছে। তারপরে আজকে দল পুনর্গঠন করে দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে এত ব্যস্ত থাকি যে জনপ্রতিনিধিত্বের জন্য অতটা সময় কুলাবে না, এটার মধ্যে যেতে চায় না। তবে দল যদি আমাকে সুযোগ দেয়, হয়তো জাতীয় নির্বাচনে আমি অবশ্যই সংসদ নির্বাচনে প্রার্থিতা চাইতে পারি। প্রত্যাশা করেছেন আপনার সংসদীয় আসন সম্পর্কে? এখন আসলে আমরা আমাদের সুনির্দিষ্টভাবে
যশোর 6টি আসনের মধ্যে যে কোনো দলের কাছে আমি বলবো যে কোনো একটি আসনে যদি মনোনয়ন পাই তাহলে নির্বাচন করব, তা না হলে সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখবো। সাংগঠনিক কর্মকাণ্ডে আপনি যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, দায়িত্ব আছেন, যুগ্ম আহ্বায়ক, জেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে আগামী কাউন্সিল কতটা দ্রুত? কাউন্সিল আমাদের খুব শীঘ্রই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আশা করছি কাউন্সিল হবে, এবং সেই কাউন্সিলের মাধ্যমে আমি আশা করছি যে দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হব, এটি আমার আশা। তো সেই কারণে আমি আসলে দল, এই যে জিয়াউর রহমানের তৈরি দল, এই দল যাতে একটি ভালো রাজনৈতিক এই সংগঠন হিসেবে এই অঞ্চলে আজকে অবস্থান নিয়ে আছে, সেটাকে ধরে রাখা আরো বাড়ানো, সেটি আমার দায়িত্ব, কর্তব্য এবং আমার নেশা বলতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যে রাজনৈতিক অবস্থা তৈরি হয়ে গেছে এই স্বৈরাচারী সরকারের সময়, এর আগে এরশাদ একটা সময় পার করেছে, এই একটা দুর্নীতি এবং আজকে যে রাজনীতিকদের যে আজকে পদস্খলন ঘটেছে, সেখানে সৎ এবং ভালো রাজনীতিকদের তৈরি করা আজকে দেশের জন্য অত্যন্ত জরুরি, এবং আমি সেই কাজেই নিয়োজিত আছি এবং সেই কাজটাই এগিয়ে নিয়ে যাব যদি না। দীর্ঘ সময় আপনাদের দলের প্রধান নেতৃত্ব ম্যাডাম খালেদা জিয়া, তিনি অসুস্থ ছিলেন, তিনি গণমাধ্যমে তার কথা বলা বারণ ছিল। তার পুত্র দেশনায়ক তারেক রহমান, তিনি বিদেশ থেকে কথা বলে গেছেন, আপনাদেরকে উজ্জীবিত করে গেছেন, সুখে দুঃখে পাশে থেকেছেন। সেক্ষেত্রে অবিলম্বে তাকে এই বাংলার মাটিতে, এই মাটির সন্তানকে এই মাটিতে ফিরিয়ে আনার ব্যাপারে আপনারা কি ধরনের প্রক্রিয়া রেখেছেন বা কি প্রত্যাশা করছেন? কবে নাগাদ তারেক রহমানকে দেশের মানুষ আসলে এই মাটিতে দেখতে? আসলে তারেক রহমান সাহেবরা তো প্রতিনিয়ত এদেশের মানুষ কাছে থেকে দেখতে চায়। জি, এই তারেক রহমান যে ভূমিকা আজকে দীর্ঘ সময় পালন করছে, এদেশের মানুষের মাটি ও মানুষের নেতা হয়ে গেছেন তিনি। তো এখন একটা আইনি প্রক্রিয়া আছে, আমরা আশা করছি যে আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে আইনজীবীরা বিভিন্ন সূত্রে যেটুকু জেনেছি। তো এটি আইনি প্রক্রিয়া দুই ধরনের আছে, উনি দেশে আসার পর হয়তো তাকে 2-1 দিন কাস্টডিতে রাখতে পারে বা যেভাবে হোক, তবে আপনাদের রাজনীতি আরো স্ট্রং হবে কিনা, তখন আপনারা লড়াইটা আরো বেশি স্ট্রং হবে কিনা? এখন তো আর তাকে সাবেক সরকারের ধরনের আক্রোশে ফেলা হবে না, অন্তত ফেস করা যাবে কিনা, আইনি লড়াইটা লড়া যাবে কিনা? অবশ্যই যাবে। এখন তো এক পক্ষে উনি অ্যাবসেন্ট থাকছেন, আদালতের লড়াইয়ের মাধ্যমে আপনারা আপনাদের লড়াইয়ের মাধ্যমে উনি মুক্ত হবেন ইনশাআল্লাহ, এবং দেশে ফিরে আসবেন। এদেশের মানুষের মাটি ও মানুষের জন্য উনি রাজনীতি করবেন, এবং বিএনপিকে আরো সুন্দর একটি অবস্থানে নিয়ে যাবেন, এটি আমরা। জি, জনাব দেলোয়ার হোসেন খোকন, আমরা অনেক আলোচনা করলাম দেশ, জাতি, মানুষ, মানবতা। আপনার ম্যাডাম খালেদা জিয়া, আপনাদের প্রিয় নেত্রী, তিনি অসুস্থ, তার জন্য দোয়া চাওয়া দেশবাসীর কাছে, এবং আপনাকে যে সংসদীয় আসনের মানুষ, দল আপনাকে যে সংসদীয় আসনের জন্যই কবুল এবং মঞ্জুর করেন, সেই সংসদীয় আসনের জনগণের জন্য আপনার 5টি বছর আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখেন, কি রূপকল্প নিয়ে আপনি আসলে রাজনীতি করবেন বা সংসদীয় হিসাবে, সংসদ সদস্য হিসেবে আপনাকে দেখা যাবে? দেখেন, আমি একটা জিনিস মনে করি কি, যে অবকাঠামোগত উন্নয়নই শুধু উন্নয়ন না। জি, আসলে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনটি একটি বড় বিষয়। আজকে দেশের মানুষ ধরেন একটা অল্প সংখ্যক মানুষ হাজার কোটি টাকার মালিক, আর মেজরিটি মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা অতি দুর্বিষহ জীবনযাপন করছে। আমি মনে করি যে আমি যদি সংসদীয় আসন থেকে নির্বাচিত হতে পারি, ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেব, এবং সেই সাথে সাথে মানুষের কৃষি নির্ভর দেশ, কৃষিকাজের উন্নয়ন এবং বিভিন্ন ইয়ের জন্য যে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, সেই সব প্রয়োজনীয় উন্নয়নের দিকে সর্বাধিক মনোনিবেশ করব, এবং আশা করি যে একটি মানুষ, সেই আমার সংসদ আসনের মানুষগুলো যাতে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থায় একটা সুদৃঢ় অবস্থানে আসতে পারে, তার জন্যই আমি মূলত কাজ করি।
জি, আপনাকে আমাদের সাথে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূল নেতৃত্ব, রাজনীতির মাঠে লড়াই সংগ্রামের মাধ্যমে কাস্টডিতে এবং মাঠে মাঠে কাস্টডিতে এইভাবে যার দিন কেটেছে, 62টি মামলা নিয়ে এখন পর্যন্ত যিনি রাজনীতি করে যাচ্ছেন, যশোর জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব দেলোয়ার হোসেন খোকন, তার রাজনৈতিক বিশ্লেষণ করে, তার ত্যাগের বিচার করে অবশ্যই দেশনায়ক তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে তাকে আইন প্রণয়তা হিসাবে, একজন সংসদ সদস্য হিসাবে দীর্ঘ ত্যাগের পুরস্কার স্বরূপ তাকে সুযোগটি দিবেন এবং তিনি তার যে কথাগুলি বলেছেন সংসদে আসনের জনগণের জন্য তিনি যেভাবে নিবেদিত আমার সৎ রাজনীতিক হিসেবে তিনি আদর্শ প্রতিষ্ঠা করতে চান, সেই সুযোগটিও থাকবে। দেশের সবচেয়ে বেশি হৃদয়ের মণিকোঠায় যে নারীটিকে এদেশের মানুষ ধারণ করে, যার প্রতি শ্রদ্ধার প্রতিটি মানুষের হৃদয়ে থাকে, তিনি বেগম খালেদা জিয়া, প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থার খুব নাজুকতা রয়েছে। আমরা সবার কাছে, দেশবাসীর কাছে তার স্বাস্থ্য যেন ভালো থাকে, তিনি যেন সুস্থ থাকেন এবং যেন আরও দীর্ঘ হায়াত পান, সেই ব্যাপারে সবার কাছে আমরা প্রশ্ন রাখছি এবং আলোচনা রাখছি এবং দোয়া কামনাও করছি আমাদের পক্ষ থেকে এবং আজকের আলোচকের পক্ষ থেকে। আজকের আলোচক, আপনি দর্শকদের কাছ থেকে আপনার নেত্রীর জন্য দোয়া চাই, আপনার সমাপ্তিটা। অবশ্যই আমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তিনি যেন সুস্থ হয়ে দেশের মানুষের কাছে ফিরে আসতে পারে। আর পাশাপাশি আমার নেতা জনাব তারেক রহমান যাতে দেশে ফিরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এই দেশের নেতৃত্ব দান করতে পারে, তো সেটি কামনা করছে। আমার নেতা, প্রয়াত নেতা জনাব তরিকুল ইসলাম তার শাহাদত বরণ করেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছে এবং আজকে তার উত্তরসূরি জনাব অরিন্দ ইসলাম অমিত, তিনিও বাংলাদেশে আরেকজন প্রতিষ্ঠিত রাজনীতি হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তারও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং দর্শক সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।